আর ভিডিওটি স্কিপ করে দেখবেন না। হয়তো এমন কিছু আপনারা এড়িয়ে যাবেন যে কথাগুলি শুনলে আপনাদের কাজে লাগবে, সেই কথাগুলি আপনার ছেড়ে গেলেন। তা ভিডিওটি শুরু করি। প্রশ্রয় দিলে কি হয়? এই ভিডিওটির হেডলাইন হচ্ছে প্রশ্রয় দিলে কি হয়। আমরা আমাদের সন্তানকে স্নেহ মমতায় বড় করি, তাদের যখন যেটা প্রয়োজন সেই চাহিদা অনুসারে আমরা তাদেরকে জিনিসপত্র কিনে দেই এবং সন্তানদের সমস্ত কথাগুলি আমরা মানি। মানার পরে আমরা তাদের যে জরুরি, তাদের দরকারি জিনিসগুলোরও চাহিদা পূরণ করে দেই। এই যে প্রশ্রয়, এটাকে বলে প্রশ্রয়। তো এই প্রশ্রয়ের পরিপ্রেক্ষিতে আমি সুন্দর একটা গল্প আপনাদের কাছে শোনাবো। আপনাদেরকে একটা গল্প শোনাবো। এক গ্রামে এক মহন্ত নামে এক ব্যক্তি ছিলেন, যার দুটি মেয়ে ছিল। একটি মেয়ের নাম হচ্ছে ফুলকুমারী আর দ্বিতীয়টির নাম হচ্ছে ফুলমতি। তা এই যে দুই মেয়ের দুই গ্রামে বিবাহ হলো, দুই গ্রামে বিবাহ হলো। কিন্তু তার ছোট মেয়েটি গর্ভপ্রসবকালে মারা গেলেন, অর্থাৎ ফুলমতি মারা গেলেন। তার সন্তানটি হলো ছেলে সন্তান। এই ছেলে সন্তানটিকে নিয়ে তারা এখন কি করবে, তারা একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেল। তা মাসি ফুলকুমারী সেখানে উপস্থিত হয়ে বললেন যে আমি যেহেতু তার মাসি, আমি তাকে সঠিকভাবে লালন পালন করতে পারবো, আমাকে সন্তানটিকে আমাকে দাও। তা সেই পরিবারে তারাও রাজি হলো, যেহেতু সে মাসি, সেই লালন পালন করতে পারবে এবং তার সন্তানও ছিল না। এই যে সন্তানটি কিন্তু তাকে দেওয়া হলো, সেই সন্তানের নাম রাখা হলো প্রণব। প্রণব ধীরে ধীরে বড় হতে থাকলো মাসি ফুলকুমারীর কাছে। মাসি তাকে খুবই স্নেহ করতেন, খুবই ভালোবাসতেন। যখন যেটা চাইতো তখন সেটাই তাকে কিনে দিত, যখন যেটা বলতো তখন সেটাই সে করত। এইভাবে প্রণব বড় হতে থাকলো। ইতিমধ্যে এই প্রণব এতটা দুষ্টামি শুরু করলো যে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সে কি করলো, হঠাৎ করে ঘরে ঢুকে মানুষের ঘর থেকে একটা জিনিস বের করে নিয়ে এসে মাসির কাছে দিত। মাসি বলতো যে বাবা এটা কোথায় পেয়েছিস, হয়তো নানান ধরনের কথা শোনাতো। মাসি আমি রাস্তায় পেয়েছি, কি আমি অমুক জায়গায় পেয়েছি। এভাবে সে কিন্তু সেই ফুলকুমারী তাকে আর মানা করতো না যে তুই মানুষের জিনিস নিয়ে আসিস না, তাকে মানা করতো না। ছেলে মানুষ, হয়তো কোথাও পেয়েছে নিয়ে এসেছে। এইভাবে বেশ কিছুদিন চললো, তাকে পাঠশালায় ভর্তি করানো হলো। কিন্তু ওই প্রণবের পড়াশোনায় কোনোভাবেই তার মন বসতো না। তার গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কোনো না কোনো জিনিস চুরি করার একটা তার অভ্যাস হয়ে গেল এবং মাসির কাছে সে এনে দিত। কিন্তু মাসি তার কোনোদিনই তাকে মানা করতো না যে বাবা মানুষের বাড়ি থেকে অমুক জিনিসটা চুরি করে নিয়ে আসিস না, বা এ ধরনের কর্ম করা উচিত নয়, এ ধরনের কাজ করা উচিত নয়। এই ধরনের কিন্তু মাসি কোনোদিন প্রতিবাদ করেন নাই। যার কারণে এই প্রণব কি তৈরি হলো একটি চোর হিসাবে। ধীরে ধীরে তার বয়স 15-16-র মধ্যে এসে গেল। আর গ্রামের মধ্যে কিন্তু একটা হইচই হয়ে গেল যে গ্রামের ছোট ছোট জিনিসগুলো চুরি হতে থাকলো ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে। কিন্তু কে চুরি করে এটা সহজে কেউ ধরতে পারতেছে না। আর এই মাসি ফুলকুমারীর কাছে যতগুলি জিনিস সে এনে দিত সবগুলি মাসি কিন্তু সযত্নে রাখত। এবং সে ধীরে ধীরে এমন একটা পর্যায়ে পড়ে চলে গেল যে সে মানুষের ঘর থেকে টাকা পয়সা সোনা দানা পর্যন্ত চুরি করতে লাগলো আর মাসির কাছে এনে দিত। মাসি কিন্তু কোনোদিনই তাকে মানা করেন নাই।
যার কারণে এই প্রণব তৈরি হলো একটি কি, একটি চোর। প্রণব তৈরি হয়ে গেল একটি চোর। তো চোর 10 দিন চুরি করে। আমাদের বাংলায় একটা কথা আছে, চোরের 10 দিন গিরির 1 দিন। এইভাবে একদিন সে, এই প্রণব, গ্রামের মধ্যে যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের বাড়িতে চুরি করলো রাত্রিবেলা। পঞ্চায়েতের বাড়িতে অনেক কিছু থাকতেই পারে, সোনা বা বাসনপত্র এই ধরনের কোনো বস্তু, পাত্র সে চুরি করলো। গ্রামের মধ্যে হইচই পড়ে গেল যে পঞ্চায়েতের বাড়িতে চুরি হয়ে গেছে, কে চুরি করলো এটা তদন্ত করতে হবে। গ্রামে 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 ঢাকঢোল পিটিয়ে দেওয়া হলো যে এই চোরকে যে কোনোভাবেই হোক ধরা হোক। এমন সময় গ্রামের মধ্যে এই পঞ্চায়েত 2-4-10টা লোক কি করলো, সেট করে রেখে দিল যে এই চুরিগুলো কে করে তাকে ধরতে হবে। রাত্রিবেলা যথারীতি পাহারাদার রাখা হলো, তারা আড়ালে থেকে পাহারা দেওয়া শুরু করলো এবং গ্রামে গ্রামে তারা চকিদারি করা শুরু করলো। কিন্তু এই প্রণব একদিন ফির একজনের বাড়িতে চুরি করতে গেল। সে দিনের বেলা দেখে আসতো, আর রাত্রিবেলা গিয়ে সে চুরি করত। আর এই প্রণবের এমন একটা পর্যায়ে এসে গেল, সে এই যে চুরির টাকায় সোনা বানা যা পেত তার কিছুটা বেচে দিত, আর এই টাকা পয়সায় সে দারু, গাঁজা, ভাং এই সমস্ত খাওয়া শিখে গেল। তো এই প্রণব শেষ পর্যন্ত কি হলো জানেন? এই প্রণব সেই বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। পঞ্চায়েতি বিচার হলো। তখনকার দিনে তো আর এরকম ধরনের কোনো বিচার ছিল না যে চোরকে ধরেই একদম তাকে মেরে হত্যা করে দেওয়া হোক। তখনকার দিনের বিচার ব্যবস্থা অন্যরকম ছিল। পঞ্চায়েতিতে বিচার হলো যে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। তাকে যতটুকু শাসন করা হলো, 2-4টা চর থাপ্পড় দেওয়া হলো এবং পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হলো। তখন এই প্রণব কেঁদে কেঁদে বলল যে মাসি, আমি আজকে চলে যাচ্ছি, পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে বের করার জন্য তুমি চেষ্টা করো। মাসি বলল যে হ্যাঁ, আমি তোমাকে বের করে নিয়ে আসবো, আমি যথেষ্ট চেষ্টা করব। পুলিশ ধরে নিয়ে গিয়ে তার বিচার হলো, কোর্টে বিচার হলো। কোর্টের বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হলো। যাবজ্জীবন যখন কারাদণ্ড হলো, তখন এই প্রণব চিন্তা করলো যে আমার তো এই যে অর্ধেক জীবন জেলের মধ্যেই আমাকে কাটাতে হবে, কিন্তু আজকে যে আমি চোর হয়েছি, আমি যে চুরি করেছি, এই চুরি করার পিছনে কে আমাকে প্রশ্রয় দিয়েছে? তখন কিন্তু এই প্রণবের মধ্যে এই জ্ঞানটা ফিরে এলো যে আমি মাসির কাছে বড় হয়েছি, মাসি যদি কোনোদিন আমাকে শাসন করত, কোনোদিন যদি আমাকে ডাংমার করত, তাহলে কিন্তু আমি চুরি করতাম না। কিন্তু এই মাসি আমাকে কোনোদিন আমার কাজে বাধা দেয় নাই, আমার চুরি করার কাজে সে কোনোদিন বাধা দেয়নি। আর এই মাসি কি করেছিল, ওই প্রণব যখন কানের দুল চুরি করে নিয়ে আসতো বা কারো গলার হার চুরি করে নিয়ে আসতো, এই মাসি কিন্তু সেগুলো পড়তো। কেউ যদি জিজ্ঞাসা করতো তাহলে বলতো কি যে আমরা বাজার থেকে কিনে এনেছি। যখন তার যাবজ্জীবন কারাদণ্ড হলো, তখন তাকে একটা একটা কিছু কিন্তু দেওয়া হয় যে যেহেতু তার যাবজ্জীবন কারাদণ্ড হবে, সে একটা কিছু কি চাইবে, সে কি চায় সেটা কিন্তু জজ সাহেব বলে যে তোমার যেহেতু যাবজ্জীবন কারাদণ্ড হলো, তাহলে তোমার একটা কি শেষ আশা আছে সেটা বলো। তখন সেই প্রণব বলল যে আমি আমার মাসির সঙ্গে দেখা করতে চাই, আমি মাসির সঙ্গে কিছু কথা বলতে চাই।
ঠিক আছে, কথা বল। যথারীতি তার মাসির কাছে তাকে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে। মাসির সঙ্গে তার 15-20 মিনিট ধরে কথা চলল। কথা চলার পর সে মাসিকে প্রথমে প্রণাম করলো। প্রণাম করে বলল যে, মাসি, আজকে যে আমি জেলে যাচ্ছি, কেন যাচ্ছি? একমাত্র তোমার জন্য। আমি ছোটবেলা থেকে যখন চুরি করতাম, যখন তোমার কাছে জিনিসগুলো এনে দিতাম, তুমি কোনোদিনই আমাকে বাধা দাওনি, যার কারণে আজ আমি একটা চোর হয়েছি। চোর করা আমার নেশা হয়েছে। আজ আমার সারা জীবনটা এই জেলে থাকতে হবে। মাসি, তুমি আমার দেওয়া যে কানের দুলগুলো পড়েছ, সেই দুলগুলো কিন্তু আমারই চুরি করা ধন। এই কানের দুলগুলো আজকে আমি কিন্তু তোমার কাছ থেকে নেব। এই বলে সে ঝাপাক করে 2 হাতে মাসির কানের দুলগুলো একদম টেনে ছিঁড়ে নিয়ে নিল। আর মাসির কান দুটো কি ছিঁড়ে গেল। তখন সেই মাসিরও মনে পড়লো যে আমি যদি আমার ভাস্তাকে এই অন্যায় আশ্রয় না দিতাম, তাহলে সে আজ জেলে যেত না, তার আজকে জেল হতো না, সে অন্যায় কাজ করে বেরাতো না। আজকের যে সন্তান, আমরা বাবা মা বা দাদা দিদি যদি আমাদের ছোটদেরকে আমরা অন্যায়ভাবে প্রশ্রয় দেই, তারা কিন্তু দিনের পর দিন আমাদের মাথায় চড়ে নাচবে। আর তারা একদিন এমন দুষ্টুমি কাজ করে বসবে, আপনাদের মাথা হেড হয়ে যাবে। এই গল্পটার মূল উদ্দেশ্য এটাই ছিল যে অন্যায়ভাবে কাউকে আশ্রয় দেওয়া যায় না, বা অন্যায়কে প্রশ্রয় দেওয়া যায় না। প্রশ্রয় দিলে আপনাদেরকে পস্তাতে হবে। আপনি যদি অন্যায়কে প্রশ্রয় দেন, তাহলে সেই ভোগটা কিন্তু আপনাকে একদিন ভুগতে হবে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই বলে আমি এখানেই গল্পটি শেষ করছি। আবারও দেখা হবে আগামী ভিডিওতে।